কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। একদম ছোট্ট বাচ্চা স্কুলে পড়ে, সে বুঝে নিয়েছিল তার পড়াশোনা চালানোর ক্ষমতা তার পরিবারের নেই। তাই একদম ছোট্ট বয়স থেকে সে তার নিজের পড়াশোনা চালানোর খরচ জোগাড় করতে নেমে পড়েছিল। খুব ভোরবেলায় টিউশনে যেত, তাকে ফিরতে হতো খুব তাড়াতাড়ি, কারণ তাকে যেতে হবে 20 কিলোমিটার দূরে রেল স্টেশন, কারণ সেই রেল স্টেশন থেকে তাকে পেপার নিয়ে আসতে হবে, কারণ সে পেপার বাড়িতে বাড়িতে বিলি করলে যে টাকা পাবে সেই টাকা দিয়ে তার পড়াশোনা এবং তার সংসারের অনেকটা খরচ সে লাঘব করতে পারবে। তো সেই জন্যে সে প্রত্যেক দিন 20 কিলোমিটার দূরে টিউশন, ভোরবেলায় টিউশন থেকে এসেই 20 কিলোমিটার দূরে সাইকেল চালিয়ে সে পেপার আনতে যেত। তারপর সেই পেপার নিয়ে এসে বাড়িতে বাড়িতে সেই পেপারগুলো বিলি করত। তারপর আবার তাকে যেতে হতো স্কুলে, স্কুল থেকে ফিরে আবার সেই বাড়িতে বাড়িতে গিয়ে সেই পেপারের টাকা নিয়ে আসতো। হ্যাঁ, কে জানতো এই লড়াই করা, মাথার ঘাম পায়ে ফেলা, এই ছোট্ট বয়স থেকে সংগ্রাম করা এই ছেলেটাই একদিন হবে পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন তথা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। আজকের এই পর্বে আমরা আলোচনা করব এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ার থেকে একটি অংশ, স্ট্রং রুটস, যেটি ক্লাস 12-এর যে 3rd সেমিস্টার সেখানে যেটি রয়েছে স্ট্রং রুটস, সেটা নিয়ে আমরা সামগ্রিক আলোচনা করব। কোয়েশ্চেন আনসার থেকে শুরু করে লাইন বাই লাইন টেক্সট অ্যানালাইসিস সবটাই করানো হবে এই পর্বে। তাই তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আবুল পাকির জৈনুল আবদিন কালাম was one of the pioneers of aerospace engineering in India. আবুল পাকির জৈনুল আবদিন কালাম, যার জন্ম 1931, যিনি আমাদের ছেড়ে চলে যান 2015 সালে, was one of the pioneers, তিনি একজন পথপ্রদর্শক, অগ্রদূত অফ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, মহাকাশ গবেষণা বা মহাকাশ প্রকৌশল। আমাদের ভারতবর্ষে তার একজন অগ্রদূত। For a major part of his life, he worked as a scientist in Indian space program. তার জীবনের একটা বিশাল অংশ জুড়ে তিনি কাজ করেছিলেন একজন বৈজ্ঞানিক হিসাবে। ভারতীয় যে মহাকাশ গবেষণা, সেখানে তিনি বৈজ্ঞানিক হিসাবে কাজ করেছিলেন। সাম অফ হিজ ফেমাস ওয়ার্কস আর ইন্ডিয়া 2020, তার বিখ্যাত কয়েকটা লেখার মধ্যে ইন্ডিয়া 2020, ইগনাইটেড মাইন্ডস, উইংস অফ ফায়ার। হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফ্রম 2002 to 2007। তিনি ছিলেন ভারতবর্ষের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি 2002 থেকে 2007 সাল পর্যন্ত। তাহলে এখানে আমরা এপিজে আব্দুল কালামের জীবনী সম্পর্কে একটা ব্রিফ আইডিয়া পেলাম। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট। আজকের যে পড়া, আজকে আমরা যেটা পড়াতে যাচ্ছি বা আজকে যে বিষয়টা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে স্ট্রং রুটস। স্ট্রং রুটস ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম ডক্টর কালামস অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার। ডক্টর কালামের যে আত্মজীবনী উইংস অফ ফায়ার, সেখান থেকে একটা চয়নিত অংশ হচ্ছে স্ট্রং রুটস। ইন দিস এক্সট্রাক্ট হি টকস অ্যাবাউট হিজ চাইল্ডহুড ইন হিজ হোম টাউন। এই উদ্ধৃত যে অংশটি বা যে পড়াটি, সেখানে তিনি বলতে চেয়েছেন তার শৈশব অবস্থার কথা, তার মানে যে জন্ম, যে শহরে তিনি জন্মেছিলেন, তার সেই বাড়ির শহর সেখানে। দ্য পিস প্রেজেন্টস এ ডিলাইটফুল স্কেচ অফ দ্য অথর্স আর্লি লাইফ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল গ্রোথ। এই গল্পটাতে বা এই অংশে আমরা পাবো তার একটা ডিলাইটফুল স্কেচ, একটা আনন্দপূর্ণ একটা ছবি অফ অথর্স আর্লি লাইফ, লেখকের আগের জীবন সম্পর্কে, আগের জীবন, ছোট শৈশব অবস্থা, অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হিজ স্পিরিচুয়াল, আধ্যাত্মিক যে উন্নতি তার মনের, তার মননের, সেটাও কিন্তু আমরা এখানে এই লেখাটিতে আমরা পাব। আজকের এই পর্বে আমরা আলোচনা করব স্ট্রং রুটস। স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের উইংস অফ ফায়ার যে অটোবায়োগ্রাফি রয়েছে তার একটা অংশ। এখানে আমরা এপিজে আব্দুল কালামের তার জীবনী, তার শৈশব অবস্থা, তার বাল্যকাল সম্পর্কে জানতে পারব। প্রথম কথা হচ্ছে, এই টেক্সটের নাম স্ট্রং রুটস কেন? মনে হতেই পারে স্ট্রং রুটস, স্ট্রং মানে শক্তিশালী, রুট মানে মূল। এটা একটা রূপক অর্থে ব্যবহার হয়েছে, এটা বলতেই পারা যায়। একটা গাছ বিশাল ঝড়েও দেখা যাচ্ছে গাছটা পড়ে যাচ্ছে না, তার কারণ তার শেকড় মাটির অনেক গভীর পর্যন্ত প্রথিত রয়েছে। একটা বাড়ি, সৌচ্চ বিল্ডিং, আমরা দেখে তাজ্জব বনে যাই যে কি বড় বাড়ি, কিন্তু সেই বাড়ির নিচে যে ভিত, সেই ভিতটা হয়তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু এই বাড়িটা দাঁড়িয়ে থাকার পিছনে ওই ভিতটার অবদান কিন্তু অনস্বীকার্য।
আজকের এই গল্পে বা আজকের এই পর্বে আমরা জানতে পারবো এপিজে আব্দুল কালাম, তার এই এত মহান মহিরু হয়ে ওঠার পেছনে যাদের অবদান, যেটাই আসলে ওই শেকড়, সেটা হচ্ছে তার বাবা মা, তার পারিবারিক শিক্ষা, তার ধর্মীয় মনন, তার আধ্যাত্মিক চেতনা, এই সব নিয়ে তিনি হয়ে উঠেছিলেন একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। তাই গল্পটা বা এই পর্বটির নাম স্ট্রং রুটস। কারণ তার একটা মানুষ বড় হয়, শিক্ষা দীক্ষায় অনেক বড় হয়, কিন্তু তার পরিবার, যেটা হচ্ছে তার ব্যাকড্রপ, তার ব্যাকগ্রাউন্ড, সেটাই কিন্তু তাকে ওই উন্নত হওয়ার পেছনে অনস্বীকার্য ভূমিকা পালন করে। তাই এই পর্বে আমরা জানবো স্ট্রং রুটস, আসলে তার বাবা মা, তার পারিবারিক শিক্ষার কথা। এটা আমরা কিভাবে আলোচনা করব? প্রথমে একদম আমরা সমগ্র যে টেক্সট, সেটাকে একদম লাইন বাই লাইন আমরা বাংলা এবং তার মানে করে আমরা বোঝাবো। তারপর এখান থেকে যে ধরনের এমসিকিউ কোয়েশ্চেন বা যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেটা নিয়েও আমরা কিন্তু আলোচনা করব। তাই এই সেশনটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আবারও বলছি বা আগেও বলেছি যে আমরা একাডেমিক ইংলিশের ক্লাস 10, 11, 12 সব কিছুর ইংলিশের কাজ এবার এই চ্যানেলে নিয়ে আসবো। তোমাদেরকে পাশে থাকতে হবে। তোমরা তোমাদের পরিচিত জনের কাছে একটু শেয়ার করে দেবে এই ক্লাসগুলো, যাতে প্রত্যেকেই যারা এইচএস দেবে তারা বাড়িতে বসে একটা প্রিপারেশন করে নিতে পারে, বা তারা যাতে একটা ইংলিশ সম্পর্কে যাদের একটা ভয়ের জায়গা আছে, আমি পারবো না, তারা যাতে একটা গল্পের ছলে বাড়িতে বসে একটা সুন্দর প্রিপারেশন করে নিতে পারে, যাতে মেন পরীক্ষাতে তাদের ভালো হয়। প্রত্যেককে বলবো, যারা নতুন আমাদের এই চ্যানেলে নতুন আসছো তাদেরকে বলবো এরপর থেকে কমপ্লিট পুরো ইংলিশের যে সিলেবাস আছে সেটা কমপ্লিটলি এখানে পড়ানো হবে। তাই তোমাদেরকে যেটা করতে হবে, চ্যানেলটার পাশে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দিও, আর তোমাদের বন্ধু বান্ধবের মাঝে এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের পর্ব, স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। পুরো নামটা আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। এরপরে আমরা যে টেক্সটটা রয়েছে সেই টেক্সটটা লাইন বাই লাইন একদম বাংলা মানে করে প্রতিটা জিনিস আমরা এক একটা লাইনকে পড়ব। তো চলো শুরু করা যাক। দেখো পাশে পুরো টেক্সটটা স্ক্রিনটা যাচ্ছে, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জৈনুল আবদিন আব্দুল কালাম। কি রয়েছে? আই ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট। আমি জন্মেছিলাম, মিডল ক্লাস মানে হচ্ছে একটা মধ্যবর্তী, মানে খুব উচ্চ নয়, মধ্যবর্তী একটা তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের একটা দ্বীপ শহরে, পাম্বন দ্বীপ যেটাকে বলছে, ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, পূর্বতন মাদ্রাজ রাজ্যে, যেটা এখন তামিলনাড়ু। মাই ফাদার জৈনুল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জৈনুল আবদিন, তার না ছিল প্রথাগত শিক্ষা, অনেক বেশি প্রথাগত শিক্ষা, নর মাচ ওয়েলথ, অনেক টাকা পয়সা বা অর্থ এরকমটাও ছিল না। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এই সমস্ত যে অসুবিধা বা এই যে না থাকা, এগুলো মানে না থাকা সত্ত্বেও, হি পজেসড গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। তার মধ্যে ছিল কি? গ্রেট ইনেট উইজডম মানে সহজাত প্রজ্ঞা। উইজডম মানে তুমি জ্ঞান বলতে পারো, যদিও নলেজ অ্যান্ড উইজডম দুটো একদম মানে একদম সিমিলার মিনিং নয়। উইজডম মানে প্রজ্ঞা, পরিণামদর্শিতা। অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট মানে মনের দিক থেকে তিনি কিন্তু খুব মহানুভবতা ছিল, একটা দিলদরিয়া বলে না, সেই টাইপের। বলে রাখি, এপিজে আব্দুল কালামের যে বাবা, যার নাম লেখা আছে জৈনুল আবদিন, উনি ছিলেন একটা মসজিদের ইমাম, এবং তার সাথে ওনার আরেকটা যেটা ছিল, উনি একটা নৌকোর মালিক ছিলেন। নৌকো, ওই ধনুষকুড়ি থেকে যে রামেশ্বরম পর্যন্ত যে তীর্থযাত্রীরা যেত তাদেরকে তিনি খেয়া পারাপার করতেন। তো ঘরের অবস্থা খুব একটা ভালো ছিল, অর্থনৈতিক সচ্ছলতা ছিল এরকম বিষয় কিন্তু ছিল না। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আসিয়াম্মা। তার একটা আইডিয়াল হেল্পমেট মানে কি? আইডিয়াল হেল্পমেট মানে হচ্ছে আদর্শ সহধর্মিনী তিনি পেয়েছিলেন। কাকে? আমার মাকে, যার নাম হচ্ছে আসিয়াম্মা। আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। আমি এখন বলতে পারবো না তিনি কতজন মানুষকে প্রত্যেক দিন খাওয়াতেন, বাট আই এম কোয়াইট সার্টেন, কিন্তু আমি এটা নিশ্চিত, দ্যাট ফার মোর আউটসাইডার্স এট উইথ আস দেন অল দ্য মেম্বার্স অফ আওয়ার ওন ফ্যামিলি পুট টুগেদার। কিন্তু আমি কনফার্ম ছিলাম যে আমাদের বাড়ির যে কজন ছিল তার থেকে বেশি লোক খেত, মানে প্রত্যেক দিনই বাইরের আগন্তুক কেউ না কেউ আমার বাড়িতে খেত। তাহলে দেখো, আমরা ফার্স্ট যে প্যারা সেখানে কিন্তু এটা দেখে নিতে পারলাম, তার বাবা মায়ের সম্পর্কে একটা আইডিয়া পেলাম, এবং তার পরিবার, তার বাবা মা কেমন মানুষ ছিলেন সেটা সম্পর্কে একটা আইডিয়া পেলাম।
মাই প্যারেন্টস ওয়ে ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমার বাবা মাকে সবাই, পুরো এলাকা আদর্শ স্বামী স্ত্রী হিসাবে দেখত, আদর্শ দম্পতি বলতে পারো। মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড, ওয়ান অফ হার ফোর বিয়ারার্স হ্যাভিং বিন বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। আমার বাবা মাকে এলাকার মানুষ মানে একদম আদর্শ দম্পতি বলে ভাবতো। মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড, আমার মায়ের বংশটা অনেক বেশি প্রখ্যাত ছিল, অনেক বেশি স্বতন্ত্র, ফেমাস ছিল বাবার চেয়ে। কেন? ওয়ান অফ আর ফোর বিয়ারার্স হ্যাভিং বিন বেস্ট আউট দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, কারণ তাদের একজন পূর্বসূরি ব্রিটিশদের দ্বারা বাহাদুর উপাধি পেয়েছিল। সেই সময় ব্রিটিশরা অনেক উপাধি দিত, আমরা দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুর, তাকেও নাইট উপাধি দিতে চেয়েছিল, ছিল না? যেখানে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে তার প্রতিবাদে তিনি সেই নাইট উপাধি ত্যাগ করেন। তো আমি এটাই বলছি যে তাকে এপিজে কালাম তার মায়ের যে বংশ তার হচ্ছে গিয়ে একজন কেউ পূর্বপুরুষকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল। I was one of the many children, a short boy with rather undistinguished look. আমি ওয়াজ ওয়ান অফ মেনি চিলড্রেন, অনেকগুলো সন্তানের মধ্যে আমি ছিলাম আমার বাবা মায়ের একজন সন্তান। এ শর্ট বয়, একটা ছোটোখাটো বেটে চেহারার ছেলে, রাদার আনডিস্টিংগুইশ লুক, মানে লুকটা একদম সাধারণ নর্মাল, কিচ্ছু ভালো আমি দেখতে ছিলাম একদমই নয়। বর্ন টু এ টল এনে, কিন্তু আমার বাবা মা খুব লম্বা এবং খুব সুন্দর সৌম্যকান্তি চেহারা ছিল আমার বাবা মায়ের। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা আমাদের পুরাতন বাড়িতে থাকতাম, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century, যেটা 19th centuryর মাঝামাঝি সময়ে কিন্তু তৈরি হয়েছিল। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, এটা হচ্ছে ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, মানে এটা মোটামুটিভাবে একটা বড় পাকা বাড়ি মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা তৈরি হয়েছিল চুনা পাথর এবং ইট দিয়ে। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, রামেশ্বরমের যে মক স্ট্রিট রয়েছে সেই মক স্ট্রিটে এটা তৈরি ছিল, বা এটা ছিল, এটা মানে এটা অ্যাকচুয়াল লোকেশনটা। মাই অস্ট্রে ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সুরিজ। আমার মিতব্যয়ী বাবা মা, মিতব্যয়ী মানে কৃপণ ওই টাইপের নয়, যে ফালতু খরচ করে না, যেখানে প্রয়োজন নেই সেই জায়গায় যে খরচ করতে ভালোবাসে না, সেই আমার মিতব্যয়ী বাবা মা মানে বাবা ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারি। তিনি চেষ্টা করতেন এড়িয়ে যেতে যেগুলো অপ্রয়োজনীয়, যে কমফোর্টস, আরাম বা লাক্সুরি মানে যেগুলো বিনোদন, এগুলোকে কিন্তু তিনি এড়িয়ে যেতেন। হাউএভার অল নেসেসিটিজ ওয়ের প্রোভাইডেড ফর, যদিও সমস্ত প্রয়োজনীয়তা সেগুলো মেটানো হতো ইন টার্মস অফ ফুড, সেটা খাবার বলা হোক, মেডিসিন ওষুধ বলা হোক, বা ক্লোদিং মানে জামা কাপড় বলা হোক। ইনফ্যাক্ট বরং এটা আমার বলা যায়, I would say mine was a very secure childhood, material and emotionally. আমার শৈশবটা ছিল একদম সেকিউর মানে কি একদম হচ্ছে গিয়ে নিরাপদ, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, যদি বস্তুগত দিক থেকে এবং আবেগগত দিক থেকে, দুটো দিক থেকে আমি কিন্তু নিরাপদে ছিলাম আমার শৈশবে। আই নর্মালি অ্যাট উইথ মাই মাদার, আমি বেশিরভাগ সময় আমার মায়ের সাথে খেতাম, সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের যে মেঝে সেখানে বসে। শি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি, তিনি আমার সামনে একটা কলা পাতা রাখতেন। অন হুইচ সি দেন লিটল রাইস, তিনি তারপর সেখানে ভাত দিতেন, অ্যারোম্যাটিক সাম্বার, বিভিন্ন সুগন্ধি সাম্বর, ভ্যারাইটি অফ সার্ভ, বিভিন্ন ধরনের সবজি বা সার্ভ যেগুলোকে বলে, হোমমেড পিকেল, বাড়ির তৈরি আচার, অ্যান্ড এ ড্যালপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি, একদলা বাড়ির তৈরি একদম ফ্রেশ, একদম টাটকা নারকেলের চাটনি। দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস, শিবা টেম্পল, শিবের মন্দির, যেটা রামেশ্বরমকে খুব বিখ্যাত বানিয়েছিল তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ অ্যাবাউট এ 10 minute ওয়াক ফ্রম আওয়ার হাউস, যেটা আমাদের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটাপথ। 10 মিনিটের হাঁটাপথ হচ্ছে আমার এই শিবা টেম্পলটা। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, আমাদের এলাকাটা ছিল মোটামুটিভাবে মুসলিম, বাট দেয়ার ওয়ের কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে বেশ কয়েকটা হিন্দু পরিবার কিন্তু থাকতো, লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, যারা বসবাস করতো তাদের মুসলিম প্রতিবেশীর সাথে খুব সৌহার্দ্যপূর্ণ ব্যবহারের সাথে, মানে একদম দারুণ ভ্রাতৃত্ব বন্ধনের সাথে হিন্দু মুসলমান উভয়ই বসবাস করত। দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স, সেখানে একটা খুব পুরাতন মসজিদ ছিল আমাদের এলাকাতে, যেটাতে আমার বাবা প্রত্যেক দিন আমাকে সন্ধেবেলায় প্রার্থনার জন্য নিয়ে যেতেন। আই হ্যাড নট ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, আমার সামান্যতম আইডিয়া ছিল না যে অ্যারাবিক
অ্যারাবিক ভাষাতে বাবা যে যে প্রার্থনাটা করতেন নামাজ পড়ার সময় যে ইয়েটা বলতেন সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, বাট আই ওয়াজ টোটালি কনভিন্স, কিন্তু আমি এটাতে পুরোপুরি বিশ্বস্ত ছিলাম বা এই জায়গাটা আমি বুঝতাম দ্যাট দে রিচ গড। আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমি এটা কনফার্ম বুঝতাম যে বাবা যে যে ইয়েটা বলছেন, যে অ্যারাবিক যে কথাগুলো বলছেন, এগুলো কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে পৌঁছাচ্ছে। When my father came out of the mosque after the prayers, যখন তিনি নামাজ পড়ে মস্ক থেকে বেরিয়ে আসতেন, মসজিদ থেকে বেরিয়ে আসছেন, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন শুড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিম। মানুষজন, বিভিন্ন ধর্মের মানুষজন তার জন্য অপেক্ষা করে থাকতো। মেনি অফ দেম অফার বাউলস অফ ওয়াটার টু মাই ফাদার, অনেকে তো বাটিতে জল নিয়ে বাবার দিকে এগিয়ে দিত। হুড উড ডিপ হিজ ফিঙ্গার টিপস ইন দেম অ্যান্ড সে প্রেয়ার, যিনি কি করতেন, যিনি একটা আঙ্গুলকে চুবিয়ে দিতেন ওই জলটার মধ্যে, তারপরে কিছু একটা বিড়বিড় করে বলতেন, একটা প্রার্থনা বলতেন। দ্য ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিড, যারা অসুস্থ তাদের জন্য এই জলটা নিয়ে যাওয়া হতো। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্কস আফটার বিং কিওর। আমার এখনো মনে আছে বহু লোক আমাদের বাড়িতে আসতো, বাবাকে ধন্যবাদ জানাতো যে আপনার জন্য আমার বাড়ির যে অসুস্থ ছিল সে সুস্থ হয়ে উঠেছে। ফাদার অলওয়েজ স্মাইল অ্যান্ড আস্ক দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। বাবা হাসতেন আর বলতেন, আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই, ধন্যবাদ জানাও ওই মহান সৃষ্টিকর্তা আল্লাহকে, যিনি পরম করুণাময়। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত, যার নাম হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী, এমনি বললে হয়, আর এটা ইংলিশে উচ্চারণ করলে হয় পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, যিনি হচ্ছেন ওই রামেশ্বরম যে মন্দির একটু আগে বললো পিলগ্রিমরা যেখানে যেত, রামেশ্বরমের যেটা বিখ্যাত মন্দির, সেই তার যে হেড পুরোহিত, প্রধান পুরোহিত, তার নাম হচ্ছে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী। ইনি খুব ভালো বন্ধু ছিলেন বাবার। এবং উইংস অফ ফায়ার তুমি যদি পড়ো, সেখানে কিন্তু এপিজে কালাম বলছেন যে এই মানুষটি প্রতি তারা কতটা কানেক্টেড ছিলেন। একবার এরকম ছিল, ছোটোর সময় একটা ঘটনা ঘটেছিল যে ওনাকে কোনো একটা ভাবে সাম্প্রদায়িকতা বা কোনো একটা ছোট সময় তাকে এটা শিকার হতে, কোনো একজন টিচার এরকম করেছিলেন যে ওনাকে মানে ক্লাসে এপিজে কালাম গেছিলেন, তো ক্লাসে যাওয়ার পরে কি হয়েছে, ওনাকে একটা অন্য সাইডে বসতে বলেছেন, এবং সেটা যখন জানতে পেরেছেন এই পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, তখন তিনি তাকে ডেকে পাঠিয়েছেন, কারণ ইনার একটা প্রতাপ ছিল সেই সময়। সেই টিচারকে ডেকে তাকে সবার সামনে তিরস্কার করেছিলেন যে এই কাজ আপনি করতে পারবেন না। এই জন্যে পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী নিয়ে কিন্তু অনেকটা কথা উইংস অফ ফায়ারে রয়েছে। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার। পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী আমার বাবার খুব খুব কাছের বন্ধু। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড is of the two men, each in traditional attire, discussing spiritual matters. আস্তে আস্তে বলতে হবে। One of the most vivid memories, অনেকগুলো উজ্জ্বল যে স্মৃতি আমাদের হয় না, সবসময় কিন্তু আমাদের স্মৃতি মানে সব জিনিস মনে থাকে না, যে দিনগুলো আমরা ফেলে আসি সবটাকে, কিন্তু কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু অনেক, মানে সব দিন সারা জীবন মনে থাকে, হয়তো অনেক দিন আগে হয়েছে তবু তোমার মনে আছে ওই মুহূর্তটার কথা, কারণ এগুলো উজ্জ্বল। সেরকম এপিজে কালাম বলছেন যে আমার যে শৈশবের যে অনেকগুলো স্মৃতি, খুব উজ্জ্বল স্মৃতির মধ্যে এটা একটা, খুব আগের আমার শৈশবে, ইজ দ্য টু ম্যান, এই দুজন মানুষকে নিয়ে, ইচ ইন ট্রেডিশনাল, তাদের নিজস্ব গতানুগতিক যে পোশাক, উনি একজন পুরোহিত, ইনি একজন ইমাম, তো তার যে ড্রেস, তার যে পোশাক, সেই পোশাক পরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার, তারা ধর্মীয় যে বিষয়গুলো, আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন। হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোয়েশ্চেন, যখন আমি একটু বড় হলাম প্রশ্ন করার মতো, আই আস্ক মাই ফাদার অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম এই প্রার্থনা করে কি হয়, প্রার্থনার কি গুরুত্ব বা এর কি তাৎপর্য। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, আমার বাবা বলেছিলেন প্রার্থনাতে কোনো মিস্ট্রি নেই, কোনো রহস্য নেই, কোনো রহস্যই নেই। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, বরং এই প্রার্থনা মানুষের আত্মার মধ্যে, এক মানুষের আত্মা আরেক মানুষের আত্মার মধ্যে একটা সমন্বয় সাধন করে, কমিউনিয়ন, একটা কানেকশন, একটা মিশ্রণ, একটা কোথাও গিয়ে মিলন ঘটায়। হোয়েন ইউ প্রে, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, বিকাম এ পার্ট অফ কসমস, তুমি কি করো, তুমি তোমার শরীরটাকে পরিণত করো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, এটা পরিণত হয়, রূপান্তরিত হয়ে যায়, এবং সেটা কিসের অংশ হয়, এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে ওঠে। হুইচ নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অ্যান্ড ক্রেড, যেটা কোনো বয়স, কোনো জাতি, কোনো
কালচার কোনো কিচ্ছু বোঝে না, ধর্ম বর্ণ নির্বিশেষে যখন প্রেয়ার করছো তখন কিন্তু ইয়ে নেই। যখন যখন প্রার্থনা করা হয় ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, তখন কি কারো নিজের আলাদা করে পরিচয় থাকে? এ ধনী, এ গরিব, এ উঁচু, এ নিচু, সবাই সমান তার কাছে। মহান করুণাময়ের কাছে সবাই সমান। তো এটাই এপিজে আব্দুল কালামের বাবা জৈনুল আবদিন সাহেব তিনি বলছেন। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। আমার বাবা খুব জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে, কমপ্লেক্স জটিল স্পিরিচুয়াল কনসেপ্ট, আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে তিনি খুব সাধারণ তামিল ভাষাতে বুঝিয়ে দিতে পারতেন। হি ওয়ান্স টোল্ড মি, তিনি একবার আমাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ, ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, গুড অর ব্যাড, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট অফ ডিভাইন বিং। এটা ভালো করে বুঝতে হবে, খুব গুরুত্বপূর্ণ জায়গা। এপিজে আব্দুল কালামের টোটাল যে জীবন দর্শন, তার যে ভাবনা, তার ভিশন, তিনি কিভাবে এপিজে আব্দুল একটা অনামী অখ্যাত জায়গা থেকে তিনি কিভাবে পৃথিবীর একজন বিখ্যাত মানুষ হয়ে উঠলেন, তার পিছনে তার যে কাহিনী, সেই কাহিনী কিন্তু এই স্ট্রং রুটস বা উইংস অফ ফায়ারে কিন্তু অনেক বর্ণনা আছে। তো এখানে কি বলছেন ওনার বাবা? বলছেন হি ওয়ান্স টোল্ড মি, তার বাবা একবার বলেছিলেন, ইন হিজ ওন টাইম, প্রত্যেকটি মানুষ তার নিজের সময়, ইন হিজ ওন প্লেস, তার নিজের জায়গায়, ইন হোয়াট হি রিয়েলি অ্যাকচুয়ালি সে, যেটা মানে আমি যাই হই, আমি যে সময়টাতে আছি, আমি যে জায়গাটাতে আছি, বা আমি যেই হই, ইন দ্য স্টেজ, আমি যতটাই এগিয়েছি, যতটা ভালো হয়েছি বা খারাপ হয়েছি, যাই হয়েছে, গুড অর ব্যাড, ভালো বা খারাপ, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মানুষ ইজ এ স্পেসিফিক এলিমেন্ট। স্পেসিফিক মানে কি? স্পেসিফিক মানে বিশেষ একটা বস্তু, উইদিন দ্য হোল ম্যানিফেস্ট, এই যে বিশাল যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, যেটাকে তুমি একটা ডিভাইন আধ্যাত্মিকতার সাথে ইয়ে করতে পারো, এই তার পুরোটার প্রত্যেকটা মানুষ হচ্ছে তার একটা প্রকাশ, তার একটা নিজস্ব প্রকাশ, ও দ্য হোল ডিভাইন বিং। এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে আমি যদি একটা সত্তা ধরি, ঐশ্বরিক সত্তা, একটা গডলি সত্তা, তো তার যে প্রকাশ, তার একটা অংশ হচ্ছে প্রতিটা মানুষ। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ? তাহলে তোমার ডিফিকাল্টি, এই যে প্রবলেম, সমস্যা, জটিলতা, এটাকে নিয়ে কেন ভয় পাও? সাফারিংস অ্যান্ড প্রবলেম, ভোগান্তি বা সমস্যার জন্য। হোয়েন ট্রাভেল কামস, যখন সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইউর সাফারিং। যখন সমস্যা আসবে বোঝার চেষ্টা করো কেন সমস্যাটা আসছে, এই সমস্যার তাৎপর্য কী। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আউটস্ট্যান্ডিং লাইন অনেকে দেখবে বাউতে লিখে রাখে। অ্যাডভার্সিটি, এই প্রতিকূলতা, প্রেজেন্স, এটা দেয় কি? অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, এটা সুযোগ দেয়। ইন্ট্রোস্পেকশন মানে কি? ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে আত্মদর্শন, আত্মসমালোচনা, আত্ম আলোচনা, আত্মবিশ্লেষণ। আমরা সবসময় লোকের নিয়ে বলি এ ভালো ও মন্দ, কিন্তু আমরা নিজেরা কতটা কোন জায়গায় রয়েছে এটা নিয়ে কেউ বলি না। তো অ্যাডভার্সিটি, যখন সমস্যা আসবে, হোয়েন ট্রাভেল কামস, ইট ইজ ইউর টাইম টু সে ওয়েদার ইউ আর কারেক্ট অর নট, তুমি কি ঠিক নাকি ভুল, এই জায়গাটা। হোয়াই ডোন্ট ইউ সে দিস টু পিপল হু কেম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস? আমি জিজ্ঞেস করলাম, বাবা তুমি তো সবই বলছো, কেন তোমার কাছে যে মানুষগুলো আসে তাদেরকে কেন এই কথাগুলো বলো না, যারা তোমার কাছে সাহায্য বা উপদেশের জন্য আসে? আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুক স্ট্রেট ইন টু মাই আই। তিনি আমার কাঁধে দুটো হাত এইভাবে চাপিয়ে আমার চোখে একদম তীক্ষ্ণভাবে তাকিয়েছিলেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং। কিছুক্ষণের জন্য তিনি কিচ্ছু বলেননি। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। যেন তিনি ভাবছিলেন যে এই ছোট্ট বয়সে কি তার এই শব্দগুলো আমি বুঝতে পারবো? কম্প্রিহেন্ড মানে বোঝা। দেন হি আনসার ইন এ লো ডিপ ভয়েস। তারপর তিনি খুব চাপা গভীর স্বরে উত্তর দিয়েছিলেন। হিজ আনসার ফিল মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম। তার উত্তরটা আমাকে একটা অদ্ভুত এনার্জি, উৎসাহ, উদ্দীপনাতে আমাকে কিন্তু ভরিয়ে দিয়েছিল। হোয়েন এভার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলফ এলোন, যখনই কোনো মানুষ নিজেকে একা মনে করে বা পায়, একা, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। তারা সবসময় চেষ্টা করে একজন সঙ্গী বা একজন সাথী পাওয়ার জন্য, হয় না? যখন একটা মানুষ একাকিত্ব অনুভব হয়, আমরা কি করি? আমরা পাশে বন্ধু বান্ধবকে ফোন করে একসাথে গিয়ে একটু আড্ডা দিয়ে মনটাকে ঠিক করে নিই, বা একটু যেভাবে কারোর সাথে কথাবার্তা বলে, যদি ভাই বোন থাকে বাড়িতে তাদের সাথে কথা বলে একটা মনের যে বিষণ্ণতা আছে, যে একাকিত্ব আছে, সেটাকে আমরা কাটিয়ে দিই। হোয়েন এভার দে আর ইন ট্রাভেল, যখনই কোনো মানুষ বিপদে পড়ে, দে লুক টু সামওয়ান টু শো দেম ওয়ে আউট। যখন কি আছে, হোয়েন এভার দে আর ইন ট্রাভেল দে লুক ফর সামওয়ান টু হেল্প হিম।
যদি কোনো মানুষ কোনো প্রবলেম সমস্যাতে পড়ে, সে চেষ্টা করে কাউকে খুঁজে পেতে যে তাকে এই তার প্রবলেমটা সলভ করে দেবে। হোয়েনেভার দে রিচ অ্যান্ড ইম্পাস, যদি কোনো মানুষ একটা কানাগলিতে আটকে যায়, একটা গোলক ধাঁধায় আটকে যায় যেখান থেকে বেরোতে পারছে না, দে লুক টু সামওয়ান টু শো দেম দ্য ওয়ে আউট। সে চেষ্টা করে কোনো একটা মানুষ আসুক, তার হাত ধরে তাকে নিয়ে চলুক। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, সে বিখ্যাত গানটা। হ্যাঁ, যদি কোনো মানুষ একটা 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 জগদ্দল, একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে যায়, তখন সে কি চেষ্টা করে যে কেউ এসে তার হাত ধরে তাকে নিয়ে চলুক। এভরি রিকারেন্ট এঙ্গুইশ লঙ্গিং ডিজায়ার ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার। প্রত্যেকটা আমাদের মনের মধ্যে প্রত্যেকটা যন্ত্রণা, কোনো চাওয়া বা কোনো ইচ্ছা, সব কিছুর কি আছে? ওন স্পেশাল হেল্পার, তার নিজস্ব একজন মানুষ বা একজন সাহায্যকারী প্রয়োজন হয়। ফর দ্য পিপল হু কেম টু মি ইন ডিস্ট্রেস, যে মানুষগুলো যারা তাদের দুঃসময় আমার কাছে আসে, আই এম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ট টু প্রফিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স। আমি চেষ্টা করি, আই এম এ গো বিটুইন, আই এম বাট এ গো, আমি কেবলমাত্র একটা মধ্যস্থতাকারী। গো বিটুইন মানে মধ্য সিঁড়ি, কিসের? ইন দেয়ার এফোর্ট, তাদের এই প্রচেষ্টা, টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্স মানে কি? আসরিক শক্তি, তাদের মনের মধ্যে যে নেগেটিভ ফোর্সগুলো তৈরি হয় সেটাকে কমানো। প্রপিসিয়েট মানে কি? লেসন, কমানো। উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, প্রেয়ার মানে কি? প্রার্থনা এবং ঈশ্বর আরাধনার মধ্য দিয়ে আমি সেটাকে কমাতে চাই। একটা মানুষ যখন খুব প্রবলেমে পড়ে যায়, আমরা করি না, আমরা কি করি? অনেকে বলে আস্তিক নাস্তিক, ওয়ান হু বিলিভস ইন গড, ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গড, এরকমের কথা আছে। তাহলে ঈশ্বরের উপরে, আল্লাহর উপরে বিশ্বাস করা যারা এটা মেনে চলে, তাদের কি সুবিধা পায়? যখন একটা মানুষ কোনো বিপদে পড়ে, যখন একাকিত্ব হয়ে যায়, তখন সে কি ভাবে? যে কেউ একজন আছে। সে সবসময় একটা পজিটিভ, অপটিমিস্টিক, একটা মানে সকারাত্মক একটা বিচার নিয়ে এগোয়। তো এপিজে আব্দুল কালাম তার বাবা বলছেন যে আমি ওই মানুষগুলোর কাছে যারা হতাশ, যারা যন্ত্রণার মধ্যে পড়েছে, যারা একটা ভয়ঙ্কর কানাগলি গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছে, যারা বেরোতে পারছে না, আমি তাদের সেখান থেকে তাদের নেগেটিভ ফোর্স তৈরি হতে পারে, মানসিক খারাপ অনুভূতি আসতে পারে, ধ্বংসাত্মক কিছু মনোভাব তৈরি হতে পারে, আমি সেগুলোকে কমাই। কিসের দ্বারা? প্রার্থনা আর ঈশ্বরের আরাধনার দ্বারা। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। এটা একদমই ঠিক নয়, এটা একদমই ঠিক নয়। কালামের বাবা বলছেন এটা একদম ঠিক নয় এবং এটা ফলো করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, খুব গুরুত্বপূর্ণ লাইন, একজনের বোঝা উচিত দ্য ডিফারেন্স বিটুইন ফিয়ার রিডন ভিশন অফ ডেস্টিনি। একটা মানুষের, দেখো, আমরা ভক্তি করি, আমরা ভয় করি, ঈশ্বরকে ডাকি কেন? ভয় থেকে। ফিয়ার রিডন মানে আমাদের ভয়ের মধ্যে একদম আটকে ওঠা একটা ভিশন, একটা স্বপ্ন বা একটা দৃষ্টি, কিসের প্রতি? ডেস্টিনি, আমাদের ভাগ্য কি হবে। আমরা দেখবে, আমরা হয় না, আমরা ঈশ্বরকে যখন কোনো একটা হয়, আমাদের পরীক্ষা টরীক্ষা থাকে, আমরা বারবার ঈশ্বরের শরণাপন্ন হই যে একটু এইবারটা দেখে নাও, এইবারটা যেন ঠিক হয়ে যায়। তো এইটাকে বুঝতে হবে। অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনাবেলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন। আরেকটা শত্রু হচ্ছে আমাদের মনের মধ্যে যে পরিপূর্ণতা, যে পরিপূর্ণতার শত্রু। একটা মানুষ দেখবে সব সময় চেষ্টা করে নিজেকে পরিপূর্ণ করতে। পরিপূর্ণ মানে কি? আমি যা চাইছি তাই যেন পাই, আমি যা ভেবেছি তাই যেন হয়, কিন্তু সেটা কোনোদিন হয় না। প্রতিটা মানুষ কিন্তু চায়, আমি চাই, আই ওয়ান্ট মাই লাইফ টু বি লেড ইন দ্যাট ওয়ে, হোয়াট উই লাইক অর হোয়াট আই লাইক, বাট দ্যাট উইল নেভার হ্যাপেন। সেটা কখনো হয় না, এটা মাথায় রাখতে হবে। তো এই দুটোর পার্থক্য বুঝতে হবে। I remember my father starting his day at 4 AM by reading নামাজ বিফোর ডন। আমার এখনো মনে আছে, আমার বাবা তার দিন শুরু করতেন প্রায় 4টের সময়, ভোর 4টার সময়, যেটা তখন ডনও হয়নি, মানে ভোরের আগে তিনি নামাজ পড়তেন। আফটার দ্য নামাজ পড়ার পরে হি ইউজ টু ওয়াক ডাউন এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন। তারপর তিনি সেখান থেকে একটা নারকেল বাগানে যেতেন, যেখানটা মানে তিনি যেটার মালিক, মানে আমাদের নারকেল বাগান, সেখানে যেতেন। অ্যাবাউট 4 miles অ্যাওয়ে ফ্রম আওয়ার হোম, প্রায় 4 মাইল দূরে আমাদের বাড়ি থেকে। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার। তিনি প্রায় 1 ডজন 12টার মতো নারকেল বা ডাব, যেটাই বলতে পারো, কোকোনাট নিয়ে আসতেন। সেটা কিন্তু তার ওই কাঁধে তিনি একদম ঝুলিয়ে ওই তাদের যে নারকেল বাড়ি সেখান থেকে নিয়ে আসতেন। অ্যান্ড অনলি দেন হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরেই কেবলমাত্র তিনি তার ব্রেকফাস্ট, সকালের খাবার খেতেন। দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন লেট 60s। এটাই তার রুটিন ছিল, এমনকি যখন তিনি 60-এর শেষ দিকে, মানে তার বয়স যখন 60-এর শেষ দিকে চলছিল, 68, 69, 67, 68, 69 এই সময়েও তিনি কিন্তু
এই রুটিনটাই, এই দৈনন্দিন জীবনটাই তিনি ফলো করতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড টু এমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তুমি ভাবো, এপিজে আব্দুল কালাম, ভারতবর্ষ ছাড়িয়ে পৃথিবীতে যদি বিখ্যাত কয়েকজন বিজ্ঞানীর নাম বলা হয়, অ্যারোস্পেস সায়েন্টিস্টের নাম বলা হয়, তার মধ্যে অবশ্যই এপিজে আব্দুল কালাম আসবেন, যার জীবনের যার কেরিয়ার কমপ্লিটলি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তবু সেই মানুষটাও স্পিরিচুয়ালিটি, ডিভিনিটিকে গুরুত্ব দিচ্ছেন। তিনি কি বলছেন? আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমার সামগ্রিক জীবন জুড়ে আই ট্রাইড টু অ্যামিউলেট, আমি চেষ্টা করেছি কি করতে? অ্যামিউলেট করতে। মানে অ্যামিউলেট মানে কি? অ্যামিউলেট মানে হচ্ছে, এমিউলেট মানে কি? মানে কপি করতে, ইমিটেট করতে মাই ফাদার, আমার বাবার কথাগুলোকে মেনে চলতে, অ্যাবাইড বাই বলতে পারো, ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে এটা আমি করতে চেয়েছি। আই হ্যাভ এনডিয়াভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস রিভিল টু মি বাই মাই ফাদার। আমি চেষ্টা করেছি, এনডিয়াভার্ড মানে আই ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করেছে, দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, মৌলিক যে সত্যগুলো আছে, রিভিল টু মি, যেগুলো আমার কাছে প্রকাশিত হয়েছিল, বাই মাই ফাদার, আমার বাবার দ্বারা, অ্যান্ড ফিল কনভিন্সড, এবং আমি এটার দ্বারা এটা আশ্বস্ত হয়েছি, বুঝেছি, দ্যাট দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার। আমি বিশ্বাস করি, আমি আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির দুনিয়াতে থাকলেও আমি বিশ্বাস করি যে কিছু তো একটা রয়েছে, একটা ঐশ্বরিক ক্ষমতা, একটা ডিভাইন পাওয়ার রয়েছে, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মিজারি অ্যান্ড মেলাঙ্কলি, যেটা একটা মানুষকে মিজারি, যন্ত্রণা, কনফিউশন মানে দ্বিধা, মেলাঙ্কলি দুঃখ, ফেলিওর ব্যর্থতা থেকে তুলে ধরতে পারে, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, একজন মানুষকে তার নিজের জায়গা, অরিজিনাল জায়গায় কিন্তু পথ দেখিয়ে দিতে পারে। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. আর একজন মানুষ, একজন ব্যক্তি যখন পারবে, কি করতে পারবে? তার ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড, তার যে আবেগ, মানসিক এবং শারীরিক যে শেকল, যে বাঁধন, এই সংসার, এই পৃথিবী, এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের সাথে তার যে বাঁধন, সেটাকে যখন সে ছিন্ন করতে পারবে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে পৌঁছে যাবে তার স্বাধীনতার রাস্তায়, হ্যাপিনেস, আনন্দ অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং শান্তি, জীবনের শান্তিতে, মনের শান্তির দিকে এগোবে।